বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য অতি ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এবং তার সঙ্গে যে বিষয় সেটা হচ্ছে আমাদের ইতিহাসের 8 মার্কের প্রশ্ন নিয়ে যে সাজেশন সেটা যেমন করে শেয়ার করব, ঠিক তার সঙ্গে কিছু কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসছে তাতে করে কিন্তু ইতিহাসের 8 মার্কের প্রশ্ন কমন পাওয়া যায়নি সেটা কথা নয়, কমন পাওয়া গেছে। কিন্তু কিভাবে কমন এসছে? মনে করো আমরা 4 মার্কে যে প্রশ্নগুলো দিয়েছি সেই 4 মার্কের প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে 8 মার্কের প্রশ্ন রূপে যে প্রশ্নগুলো ভেবে থাকি হুবহু সেই প্রশ্নগুলো আসতে পারে। তার সঙ্গে একটা কথা মনে রাখবে, এর আগে তোমাদের জন্য যে অধ্যায়ভিত্তিক 4 মার্কের প্রশ্ন সাজেশনে তুলে ধরেছিলাম সে প্রশ্নগুলোও কিন্তু রেডি রাখবে। কারণ দেখো, আমি তোমাদের বলে দিই বিষয়টা, আগের বছর কি প্রশ্ন এসেছিল, পরপর আমি প্রশ্নগুলো বলছি তার সঙ্গে মিলিয়ে দেবো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। এটা ওপেন কোশ্চেন এবং ওপেন আমরা কমন পেয়েছিলাম। দ্বিতীয় প্রশ্ন যেটা, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কি অবদান ছিল? আমরা সাজেশনে এই প্রশ্ন দুটোই দিয়েছিলাম, কিন্তু কিভাবে? 2 মার্কের প্রশ্নে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম, সভা সমিতির যুগ কাকে বলে, এবং এই 19 শতকে বাংলায় রাজনীতি বা হিন্দু মেলার ভূমিকা, এটা আমরা দিয়েছিলাম 4 মার্কের প্রশ্ন। তাহলে দেখো, এই 2 মার্ক এবং 4 মার্ক হিসেব মতো ঠিক এই প্রশ্নটাই ঘুরিয়ে 3 এবং 5 মার্কে এসেছে। বোঝা গেল কি বললাম? আবার দেখো, 5.3 দাগে যে প্রশ্নটা এসেছিল এর আগের বছর 8 মার্কে, বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটা আমরা কিন্তু 4 মার্কের জন্য সাজেস্ট করেছিলাম, যে প্রশ্নটা 8 মার্কে চলে এসছে। তাহলে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে 8 মার্কের সাজেশন বলতে আমরা যে বিষয়টাকে চাই, বিষয়টাকে উপলব্ধি করো, কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করো। অনেক অনেক কিছু বলবে, বা আমিও তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি, বা আমি বলতে পারতাম 8 মার্কের এই 5টা প্রশ্ন দিলাম কি 10টা প্রশ্ন দিলাম, এই কটা ভালো করে পড়ো, কমন চলে আসবে। কিন্তু না, বাস্তবটা বুঝতে হবে। 8 মার্কের যে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে সেটা যেমন একদিকে খুবই ইম্পর্টেন্ট, হুবহু কমন চলে আসবে আমরা আশা রাখছি। 2 নম্বর যেটা বিষয়, আমরা যে 4 মার্কের প্রশ্ন তোমাদের সামনে এর আগেই শেয়ার করেছি সেই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে পড়লে হবে না, কারণ জয়েন্ট আকারেও প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? এরপরেই আমরা শুরু করব আমাদের 8 মার্কের জন্য কি কি প্রশ্ন বিশেষভাবে আমাদের জোর দিয়ে পড়তে হবে। আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেই প্রশ্নগুলো তো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। এর সঙ্গে যেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, আমরা 4 মার্কের যে প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে শেয়ার করেছি সেই প্রশ্নগুলোও কিন্তু তোমাকে রেডি করতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দেবো 4 মার্কের প্রশ্নের সাজেশনের, তোমরা সেই প্রশ্নগুলো দেখে রাখবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, আর একটা বিষয় যেটা বলি, যেহেতু 8 মার্কের কোশ্চেন কখনো কখনো পার্ট মার্কিং প্রশ্ন আসছে, কখনো কখনো ডাইরেক্ট, যেমন আমাদের আগের বছরের প্রশ্ন দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন। আবার সভা সমিতির যুগ বলতে কি বোঝে, এই যে পার্টটা 3+5 মার্কের প্রশ্ন। সবসময় মাথায় রাখবে, যে প্রশ্নটা ডাইরেক্ট 8 মার্কে আসবে সেই প্রশ্নটা ন্যূনতম 10 থেকে 11টা পয়েন্টে উত্তর করতে হবে। 3 মার্কে যদি পার্ট মার্কিং প্রশ্ন থাকে, 3 মার্কের প্রশ্নের জন্য ন্যূনতম 5টা, মানে 3 মার্কের পার্টের জন্য 5টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে। 5 মার্কের যে পার্টটা আসছে সেই পার্টটার জন্য 8টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে। বোঝা গেল? যদি 4+4 এরকমভাবে আসে তাহলে 6টা + 6টা এইভাবে উত্তর লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে নম্বরটা খুব ভালো আসবে। যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো, মন দিয়ে বোঝো এবং কাজ করো। এবার আসা যাক মূল সাজেশন পর্বে। মূল সাজেশন পর্বে আলোচনা করতে গিয়ে তোমাদের যেটা বলবো, তোমাদের বইয়ে টোটাল 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের ইতিহাসের ধারণা, এবং আমাদের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের উত্তর ঔপনিবেশিক ভারত, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন আসে না। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের 8 মার্কের প্রশ্ন কোথা থেকে আসে? 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার, মোট এই 6টা চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসে। কথাগুলো খুব ভালো করে বুঝে নাও। এর মধ্যে 2 এবং 3 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, 3 এবং 4 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, এবং 5 এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? তাহলে 2, 3 থেকে একটা প্রশ্ন আসবে, 4, 5 থেকে একটা প্রশ্ন আসবে, 6, 7 থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে মোট দুটো চ্যাপ্টার থেকে দুটো চ্যাপ্টার করে মোট একটা করে আমাকে প্রশ্ন দেবে। বোঝা গেল কি বললাম? তার মানে 3টে 8 মার্কের প্রশ্ন আমার পরীক্ষাতে আসবে, একটা 8 মার্কের প্রশ্ন আমাদের উত্তর লিখতে হবে। আমি তোমাদের জন্য একদম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই কটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 8 মার্কের কী কী প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো শেয়ার করছি। প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে, আশা রাখছি এর ভেতর থেকে হুবহু কমন পাবে। তবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য একটা অপশান দিয়ে যাচ্ছি।
কি অপশান? আমি যেহেতু 4টে সেট বলেছি, 2 নম্বর এবং 3 নম্বর, অথবা 4 নম্বর এবং 5 নম্বর, অথবা 5 নম্বর এবং 6 নম্বর। যারা সমস্ত কিছু পড়তে পারবে না তারা অন্তত পক্ষে 2 এবং 3 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়বে, অথবা 4 ও 5 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়বে, অথবা 6 ও 7 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়বে। কেন বললাম? কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? কিন্তু আমি বলবো চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখে যাওয়ার। কারণ যে প্রশ্নগুলো তোমাদের জন্য 8 মার্কের সাজেশন আমি তুলে ধরছি, এই প্রশ্নগুলো যে শুধু 8 মার্কের ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়। এই প্রশ্নগুলোও কিন্তু 4 মার্কের প্রশ্নরূপে আসতে পারে। যেমন করে আমি বললাম মাধ্যমিকে 4 মার্কের জন্য সাজেশন যেগুলো দিয়েছি সেগুলো পার্ট মার্কিং হয়ে 8 মার্কে চলে আসতে পারে। ঠিক একইভাবে আমি বলছি যে প্রশ্নগুলো 8 মার্কে আমি তোমাদের কাছে এখন শেয়ার করছি, সেই প্রশ্নগুলো ঘুরিয়ে আবার 4 মার্কেও চলে আসতে পারে। বোঝা গেল কি বললাম? এবার চলো আমরা দেখে নেব মূল সাজেশন বা কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে। বোঝা গেল কি বললাম? আর কিভাবে উত্তর লিখবে তার টিপসও কিন্তু তোমাদের আমি শেয়ার করলাম। এবার চলো দেখে নেওয়া যাক কি কি মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। বন্ধুরা তাহলে শুরু করা যাক পরপর ইতিহাসের 8 মার্কের মূল সাজেশন। তো প্রথম অধ্যায় থেকে স্বাভাবিকভাবে আমাদের ইতিহাসে 8 মার্কের প্রশ্ন আসে না। তো দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, যেখান থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ব্রহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে? 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ব্যাখ্যা কর। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এর সমস্যা ও সমাধান প্রকল্পে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? দেখো এই যে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যেটা 2 মার্কেও আসতে পারে, 4 মার্কেও আসতে পারে, আবার 8 মার্কেও আসতে পারে। তৃতীয় প্রশ্ন, 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, বাংলার সমসংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল? 3 নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ, এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফরাজি অথবা কোল অথবা সাঁওতাল অথবা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল? 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন? লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো। এবং গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন? ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা লেখো। 19 শতকে বাংলার ছাপাখানার বিকাশ বা বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা, কি কি প্রশ্ন রয়েছে? 20 শতকে ভারতের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, এই শ্রমিক শ্রেণীর ভূমিকা দিয়ে কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, ভারত ছাড়ো এবং আইন অমান্য, এই 3টে ক্ষেত্রেই শ্রমিকের ভূমিকাটা ভালো করে রেখে রাখবে। সপ্তম অধ্যায় অর্থাৎ 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এবং এই আন্দোলন কতটা সফল হয়েছিল তা বর্ণনা করো। এবং লাস্ট অধ্যায় যেটা অষ্টম অধ্যায় উত্তর উপনিবেশিক ভারত, সেখান থেকে কিন্তু আমাদের কোনো প্রকার 8 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে না, এটা তোমাদের আমি আগেও বলেছি। তো এই হলো আমাদের অধ্যায়ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং আশা রাখছি এর মধ্যে দিয়েই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তবুও আবার বলে রাখি যে 4 মার্কের প্রশ্ন তোমাদের ইতিপূর্বে শেয়ার করেছি, সে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।